ধন্যবাদ ডিকেএচকে এই প্রোগ্রাম এই সেমিনার আয়োজন করবার জন্য খুবই প্রাসঙ্গিক একটা বিষয় আমরা এখানে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আসলে দর্শকদেরকে প্রথমে ধন্যবাদ দিতে হয় যে এই আবহাওয়ায় যারা এসেছেন তারা আসলে খুবই সিরিয়াস শ্রোতা। সো ডিকেএস ইনিশিয়েটিভের আজকের সেমিনারের যে টাইটেলটা হলো যে ম্যানুফ্যাকচারিং কনফেশনাল স্টেটমেন্ট, পুলিশ রিমান্ড এজ এ প্রসিডিউরাল ভায়োলেন্স ইন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। অর্থাৎ আমাদের এখানে পুলিশ রিমান্ডের মাধ্যমে আসলে কনফেশনাল স্টেটমেন্ট প্রডিউস করা হয়, এটাই হলো আমাদের একটা ওয়াইড স্প্রেড পারসেপশন। এবং এটা যে এক ধরনের সিস্টেমেটিক ভায়োলেন্স ইন আওয়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটাই আমরা কিছুটা আলোচনা করব এবং এখান থেকে আসলে উত্তরণের উপায় কী হতে পারে সেগুলো নিয়ে আমরা কিছুটা কথা বলবার চেষ্টা করব। সো শুরুতেই যদি আমরা যাই যে আমাদের আইনি স্ট্যান্ডার্ডটা কী, আমাদের কনস্টিটিউশন, আমাদের আইন কয়েকটা বিষয় খুব পরিষ্কার, অন্তত দুটো বিষয় খুবই পরিষ্কার। তার একটি হলো যে নো অ্যাকিউজ শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেইনস্ট হিমসেলফ, অর্থাৎ কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আরেকটা স্ট্যান্ডার্ড যদি আমি বলি যে কোনো ব্যক্তিকে টর্চার করা যাবে না। এবং এই যে দুটো স্ট্যান্ডার্ড যেটা আমাদের কনস্টিটিউশনে আছে এবং যেটা রিফ্লেকশন আমাদের অন্যান্য লতেও আছে, এই যে দুটো রাইট, অর্থাৎ আমি যদি অভিযুক্ত হই, আমাকে কোনো অবস্থাতেই টর্চার করা যাবে না, আমাকে কোনো অবস্থাতেই আমার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই রাইটটা কিন্তু আমাদের অ্যাবসোলিউট ফান্ডামেন্টাল রাইট। আমাদের কনস্টিটিউশনে খুব অ্যাবসোলিউট ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা খুবই কম, রাইট? বাট এই দুটো রাইট কিন্তু অ্যাবসোলিউটলি ফান্ডামেন্টাল রাইট। এটার মানে হলো যে কোনো সিচুয়েশনে, কোনো যুক্তিতে, কোনো গ্রাউন্ডে আসলে এই স্ট্যান্ডার্ড থেকে বিচ্যুত হবার আইনগতভাবে কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু প্রশ্ন হলো যে এটা আমরা কতটুকু বাস্তবে এটার প্রয়োগ দেখতে পাই। এবং নিশ্চয়ই আইন কনস্টিটিউশনের সাথে বাস্তবতার কিছুটা ব্যবধান আছে বলেই আমাদেরকে এই সেমিনারের আয়োজন করতে হচ্ছে। আমাদের দেশে খুব ওয়াইড স্প্রেড একটা পারসেপশন আছে, মানে ব্যাপকভাবে প্রচলিত একটা মতামত আছে যে সেটা হলো যে আসামিদেরকে যখন পুলিশ রিমান্ডে নেওয়া হয় বা পুলিশের অন্য যে কোনোভাবে পুলিশের কাস্টডিতে যখন নেওয়া হয়, তখন আসলে তাদেরকে রুটিনলি টর্চার করা হয়। মানে অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে টর্চার করা হয় এবং টর্চারের পিছনে অনেক উদ্দেশ্য থাকে, বাট মুখ্য উদ্দেশ্য অধিকাংশ সময় কি, যে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি তার কাছ থেকে নেয়া। কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা শুধু পুলিশ নিলে হয় না, পুলিশ যেটা করবার চেষ্টা করে যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা ম্যাজিস্ট্রেটের দ্বারা রেকর্ডের ব্যবস্থা করেন আন্ডার সেকশন 164 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। সো এইটাই হলো আমাদের ওয়াইড স্প্রেড পারসেপশন যে পুলিশ রিমান্ডটা আমাদের এখানে মূলত ব্যবহার হয় হলো কনফেশনাল স্টেটমেন্ট প্রডিউস করবার জন্য। এবং এই প্রোডাকশনের পুরো প্রসেসটা হলো এই কনফেশন এক্সট্রাকশনের বা ম্যানুফ্যাকচারিংয়ের পুরো প্রসেসটা আসলে টর্চার ডিপেন্ডেন্ট, টর্চারের উপরে ভিত্তি করে এই ব্যাপারটা ঘটে থাকে। এখন প্রশ্ন হলো যে এই পারসেপশনটা কতটুকু সত্য, রাইট? এই পারসেপশনের ব্যাপারে আমাদের অন্তত দুটো ব্লকের আমরা বক্তব্য নিতে পারি। একটা ব্লকে আমরা দেখব কিছু লোক এই পারসেপশনটাকে ডিনাই করে। তারা কারা? তারা হলো মূলত আমাদের দেশে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে। তার মানে আপনার সরকারের দায়িত্বশীল ব্যক্তি যারা থাকে, পুলিশের দায়িত্বশীল ব্যক্তি যারা থাকে, তারা সবসময় এই জিনিসটাকে অস্বীকার করবে। তারা বলবে যে না, রিমান্ডে কখনো টর্চার হয় না, আমরা টর্চারের কালচারে বিশ্বাসী না। কিন্তু মুশকিল হলো এই মুষ্টিমেয় কিছু সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তি ছাড়া দেশের জনগোষ্ঠীর প্রায় সবাই বিশ্বাস করে যে আসলে রিমান্ডে টর্চার করা হয়, রাইট? এখন এই বিশ্বাসটা আমাদের মাথায় রাখতে হবে যে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে। এই বিশ্বাসটা কতটুকু সত্যি আমরা সেই আলোচনায় একটু পরে আসি। সেই যে আমরা দুটো গ্রুপ দেখছি, একটা সরকারের সাথে সংশ্লিষ্ট গ্রুপ যারা অস্বীকার করছে এবং আরেকটা দিকে মোটামুটি দেশের অলমোস্ট সকল জনগণ। কিন্তু এর ভিতরে একটা ব্যতিক্রম আছে, সেটা কি,
ব্যতিক্রম হলো আমাদের যে ম্যাজিস্ট্রেটরা, সম্মানিত ম্যাজিস্ট্রেটরা কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করেন, তারা কিন্তু সরকারের অংশ না, কিন্তু তারা রেকর্ড করবার সময় তারা আসলে সার্টিফাই করে যে এই কনফেশনাল স্টেটমেন্টটা কি ভলান্টারি। এই ভলান্টারি মানেই হলো যে এখানে আসলে ইট ওয়াজ নট এক্সট্রাক্টেড থ্রু টর্চার, টর্চারের মাধ্যমে এটা সংগ্রহ করা হয় নাই। সো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে ম্যাজিস্ট্রেটদের ভাষ্যটা এখানে সরকারের ভাষ্যের সাথে অনেকখানি মিলে যায়। সত্য মিথ্যায় আমরা পরে যাই। এখন এই যে ম্যাজিস্ট্রেট যখন সার্টিফাই করে যে একটা কনফেশনাল স্টেটমেন্ট ভলান্টারি, তখনই আমাদের আসলে ল অফ এভিডেন্স যেটা আছে, আমাদের এভিডেন্স অ্যাক্টের প্রয়োগটা শুরু হয়। আমাদের এভিডেন্স অ্যাক্টের স্ট্যান্ডার্ড অনুসারে ম্যাজিস্ট্রেট যখন একটা কনফেশনাল স্টেটমেন্টকে ভলান্টারি বলে সার্টিফাই করে, তখন আসলে আমরা আইনগতভাবে আমাদের প্রিজাম্পশন, অর্থাৎ ধরেই নিই আমরা যে কনফেশনাল স্টেটমেন্টটা কি ট্রু। তার মানে কোর্টের ফার্স্ট প্রিজাম্পশনই হবে যে কনফেশনাল স্টেটমেন্টটা ট্রু। তার মানে সেক্ষেত্রে যদি এই কনফেশনাল স্টেটমেন্টটা টর্চারের মাধ্যমে হয়েছে এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে পুরো বার্ডেন অফ প্রুফটা চলে আসে কার উপরে? আসামির উপরে। আসামিকেই তখন প্রমাণ করতে হয় যে এই কনফেশনাল স্টেটমেন্টটা ট্রু না। এবং আসামির জন্য আসলে এই বার্ডেনটা প্র্যাকটিক্যালি ইজ এ হিউজ বার্ডেন, এবং অধিকাংশ সময় সে এই বার্ডেনটা ডিসচার্জ করতে পারে না। এখন এই যে আমরা পারসেপশনের আলোচনা করলাম, ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেশনের আলোচনা করলাম, এখন প্রশ্ন হলো যে এই পারসেপশনটা কতটুকু সত্য সেটা আমরা কিভাবে বুঝব? এটা বোঝা খুব সহজ। কোনো একটা ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে হয়তো আমাদের অনেক এভিডেন্স লাগবে, কিন্তু আমরা যদি মোটা দাগে বুঝতে চাই যে কনফেশনাল স্টেটমেন্টগুলো ট্রু কি না, তাহলে মোটা দাগে বোঝাটা খুবই সহজ। কেন বোঝা খুবই সহজ? আমি যদি একজন আসামি হই, আমি কনফেশনাল স্টেটমেন্ট দিলে আমার কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমার শাস্তি হতে পারে, আমার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আমার ফাঁসি হতে পারে, রাইট? সো এইটা জানা সত্ত্বেও আমি একজন আসামি হয়ে আমি কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছি, এবং সেটা ম্যাজিস্ট্রেট সার্টিফাই করছে এটা একটা ভলান্টারি কনফেশন। প্রশ্ন হলো একজন আসামি তার শাস্তি জেনেও কেন কনফেশনাল স্টেটমেন্ট দিবে ভলান্টারিলি? এটা কি দেয়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। কখন সম্ভব? ভলান্টারি কনফেশন আমরা যদি ক্রিমিনোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আলোচনা করি, ভলান্টারি কনফেশন মূলত দুটো কারণে হতে পারে। একটা হলো যে আউট অফ রিমোর্স, আউট অফ গিল্টি ফিলিং, যে যিনি অপরাধ করেছেন তিনি তার অপরাধ বোধ থেকে আসলে মনে করছেন যে তার স্বীকার করে তার শাস্তি পাওয়াটাই তার প্রাপ্য, রাইট? এই অপরাধ বোধ থেকে তার বিবেকের তাড়নায় তিনি কনফেশনাল স্টেটমেন্ট দিতে পারেন। গ্লোবালি এটা একটা রেকগনাইজড কারণ। সেকেন্ড একটা কারণ হলো যে ডিসকাউন্ট ইন পানিশমেন্ট। পৃথিবীর অনেক দেশের আইনে, ক্রিমিনাল লতে পরিষ্কার বলে দেওয়া আছে যে কনফেশনাল স্টেটমেন্ট করলে শাস্তি কমে যাবে, এবং এটা যত দ্রুত করা হয় তত বেশি কমে। কোথাও 1/3 কমে, কোথাও 50% কমে যায়, কোথাও 2/3 পর্যন্ত কমে যায়। এরকম আইন পৃথিবীর অনেক দেশে আছে, বাট বাংলাদেশে এরকম কোনো আইন নাই। তার মানে বাংলাদেশে একজন ব্যক্তি কনফেশনাল স্টেটমেন্ট দিলে সেই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে তার ফাঁসিও হতে পারে, এবং হয়ও। তার মানে বাংলাদেশে যদি কেউ ভলান্টারি কনফেশন দিয়ে থাকে, সেটার একটা মাত্র কারণ হবে সে বিবেকের তাড়নায় কনফেশন দেয়। এর বাইরে আসলে অন্য কোনো কারণ খুঁজে কোনো লাভ নাই, রাইট? এখন প্রশ্ন হলো, বিবেকের তাড়নায় একটা মানুষ কনফেশন তো দিতেই পারে, কিন্তু সেখানে আসলে খুব ভালো করে যেটা বুঝবার আছে সেটা হলো যে বিবেকের তাড়না কখন হয়? যখন একজন মানুষ অপরাধ করে। এখন আমি যদি সহজভাবে প্রশ্ন করি, যারা অপরাধ করে তারা কোথায় থাকে? তারা তো ভিন গ্রহে থাকে না, তারা এই গ্রহেই বসবাস করে, আমি রাইট? অপরাধ যারা করে তাদের ভিতরে অধিকাংশ মানুষ কিন্তু মুক্তভাবে বিচরণ করে। তার মানে আইন ওদেরকে টাচ করতে পারে নাই, বা আইন তাদেরকে আইডেন্টিফাই করতে পারে নাই, ডিটেক্ট করতে পারে নাই। এটা একটা অংশ, অধিকাংশ অংশ। একটা অংশ থাকে জেলখানায়, একটা অংশ থাকে পলাতক, আর সবচেয়ে ছোট্ট একটা অংশ থাকে পুলিশের কাস্টডিতে। তার মানে অপরাধ করবার পরে পুলিশের কাস্টডিতে সবচেয়ে কম সংখ্যক লোক থাকে, অপরাধ করা ব্যক্তিরা। মুক্তভাবে সবচেয়ে বেশি লোক থাকে,
পালিয়ে একটা যথেষ্ট সংখ্যক লোক থাকে, জেলখানাতেও একটা যথেষ্ট সংখ্যক লোক থাকে। কিন্তু আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আপনি যদি প্র্যাকটিসটা দেখেন, আমাদের প্রতি 1000 মামলাতেও আপনি একটা মামলা হয়তো পেতে পারেন ব্যতিক্রমী, বাট মোটামুটি 1000 মামলায় 999টা মামলা আপনি পাবেন হলো যে ম্যাজিস্ট্রেটের কাছে এসে ভলান্টারি কনফেশন দিচ্ছে কোন ব্যক্তি, যে ব্যক্তি পুলিশের কাস্টডিতে ছিল, রাইট? সেই জায়গাটাই আসলে বড় ধাঁধা। যে আমি বললাম, অপরাধ করা ব্যক্তিরা অধিকাংশ মানুষ নিজের বাড়িতে ঘুমায়, আর নিজের বাড়িতে যে ঘুমাচ্ছে তার কিন্তু বিবেকবোধ একবারও জাগ্রত হচ্ছে না। সো তার যদি মাঝরাতে বিবেকবোধ জাগ্রত হয়, সে তো দৌড় দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার কথা, আমার কনফেশনাল স্টেটমেন্টটা রেকর্ড করেন স্যার। জেলখানায় যে আছে তার তো জেলখানা থেকে কি করার কথা? আবেদন করার কথা, রাইট? পলাতক ব্যক্তিত্ব ম্যাজিস্ট্রেটের কাছে এসে সারেন্ডার করে 164-এ কনফেশন দেওয়ার কথা। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে না। 1999টাই কি ঘটছে? পুলিশের কাস্টডির থেকে এসে কনফেশন দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, পুলিশের কাস্টডিতে গেলেই কেন বিবেক জাগ্রত হবে একটা মানুষের? আমি প্রায় আমার ক্লাসে ছাত্রদেরকে বলি যে পুলিশের কাস্টডি এটা তো আজমির শরীফের দরগা না, অথবা কোনো সাধু সন্ন্যাসীর আখড়া না, যে যেখানে গেলে আমাদের বিবেক জাগ্রত হয়। তার মানে ওখানে আসলে বিবেক জাগ্রত করবার কিছু মেকানিজম আছে, রাইট? এবং সেই মেকানিজমটাই হলো টর্চার, রাইট? এখন এখানে বড়ভাবে প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট যারা কনফেশনাল স্টেটমেন্ট ভলান্টারি হিসেবে সার্টিফাই করছেন, তারা আসলে তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন। কারণ আইন কিন্তু খুব পরিষ্কার বলছে যে একটা কনফেশন ভলান্টারি, এটা বিশ্বাস করবার যৌক্তিক কারণ না থাকলে ম্যাজিস্ট্রেট এই কনফেশন রেকর্ড করবেন না। এবং আমাদের আইনে সুনির্দিষ্টভাবে ম্যাজিস্ট্রেটের কতগুলো দায়িত্বের কথা বলা আছে, এবং এই দায়িত্বগুলো জাস্ট মেয়ার ফর্মালিটিস না। এই দায়িত্বগুলো কিভাবে পালন করতে হবে সেটার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ জুরিসপ্রুডেন্স আমাদের ডেভেলপ করেছে। কিন্তু প্রশ্ন হলো যে সেই কাজটা আমরা কতটুকু আমাদের ম্যাজিস্ট্রেটরা আসলে কমপ্লাই করছে, দ্যাট ইজ এ কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো, আমি যদি ওই লিগাল অ্যানালাইসিসে যদি আমি নাও যাই, রাইট, আমি যদি একেবারে লেম্যান আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝি যে ম্যাজিস্ট্রেট যখন কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করছে, তার মনে কি একবারও উদয় হচ্ছে না যে পুলিশের কাস্টডি ছাড়া কারোর বিবেক কেন জাগ্রত হচ্ছে না? এই রহস্য আমরা যতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন করতে না পারবো, এই সমস্যাটাকে আমি কার্পেটের নিচে চাপা দিয়ে আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ডেভেলপ করা সম্ভব না। এখন ওই যে আমি বলছিলাম যে আমাদের এখানে সরকারের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, তারা আসলে জিনিসটাকে অস্বীকার করেন। এই কথাটা হলো জাস্ট তারা আসলে এটা তাদের একটা ডিফেন্স মেকানিজম। তার মানে তারাও জানেন পুলিশ রিমান্ডে কি হয়। তার মানে এই যে পুলিশ টর্চার, কাস্টোডিয়াল টর্চারকে ডিল করা যাদের দায়িত্ব, তারাও জানেন যে আমাদের অলমোস্ট প্রতিটা কনফেশনাল স্টেটমেন্টই টর্চার কনফেশন, এবং এটাকে প্রপারলি ভেরিফাই না করে যদি কোনো ম্যাজিস্ট্রেট যদি এটাকে ভলান্টারি হিসেবে সার্টিফাই করেন, he or she is a criminal. এখন আমাদের মুশকিলটা হলো, আমাদের ল মেকার যারা, আমাদের এক্সিকিউটিভ যারা, ইভেন আমাদের জুডিশিয়ারি, তারাও জানেন যে আসলে রিমান্ডে কি হয়, টর্চার হয়, এবং টর্চারের মাধ্যমেই কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয়। কিন্তু এটা জানার পরেও কেউ আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি না। আমরা জাস্ট শুধু ওই যে লয়ের প্রিজাম্পশন, যেখানে সার্টিফাই করা হয়েছে ইট হ্যাজ বিন সার্টিফাইড অ্যাজ ভলান্টারি, অ্যান্ড সিন্স দ্য অ্যাকিউজড হ্যাজ নট বিন এবল টু প্রুভ দ্য আদারওয়াইজ, সো এই প্রিজাম্পশনের উপর বেস করে আসলে আমরা পুরো জিনিসটাতে এই টর্চারের যে কালচারটা আছে, এই কালচারটা আমরা বহাল রাখতে হেল্প করছি। এবং এই পুরো বিষয়টাই আসলে এক ধরনের সিস্টেমিক ডিনায়াল অফ জাস্টিস ফর টর্চার ভিকটিম।
এবং এখানে আমরা বারবার পুলিশ টর্চারের কথা বলছি, কিন্তু আমরা খুব ডিটেল অ্যানালাইসিসে না গিয়েও খুব সহজ করে বলা যায় যে টর্চারের দায়, পুলিশ রিমান্ডে টর্চারের দায় যতটা না পুলিশের, তার চেয়ে অনেক বেশি জুডিশিয়ারির। জুডিশিয়ারি যদি প্রপারলি স্ক্রুটিনি করত, জুডিশিয়ারি যদি টর্চার কনফেশনগুলো রুটিনলি রেকর্ড করতে রিফিউজ করত, তাহলে সেক্ষেত্রে আসলে পুলিশের টর্চার করবার ইনসেন্টিভ থাকতো না। সো টর্চারের আইন নিয়ে আমরা কিছুটা কথা বললাম, আমাদের রিয়েলিটি কি সেটা নিয়েও আমরা একটু কথা বললাম। এখন প্রশ্ন হলো সমাধান কোথায়, রাইট? সমাধানের ব্যাপারে আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমরা যে কোনো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে কোনো সমস্যায় আমরা সর্বপ্রথম যে কাজটা করি, আমরা যে কোনো একটা ইস্যু নিয়ে ডিল করবার সময় সেটার জন্য কিছু পিসমিল সলিউশন সাজেস্ট করি। আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে পিচমিল কোনো লিগাল রিফর্ম আসলে এখানে কাজ করবে না, এবং পিচমিল যে কোনো লিগাল রিফর্ম আসলে ব্যাকফায়ার করবারও সম্ভাবনা আছে। এখন আমি বলছি যে কাজ করবে না, কেন কাজ করবে না? আমরা যদি আজ থেকে আরও প্রায় 25 বছরের বা 22, 23, 24 বছর আগে যাই, 2003 সালে যখন ব্লাস্ট কেসের জাজমেন্ট হয় প্রথম হাইকোর্ট ডিভিশনে, রাইট? বাংলাদেশের মোটামুটি সকল লিগাল স্কলাররা এত উচ্ছ্বসিত ছিলেন যে এবার থেকে পুলিশের টর্চার বন্ধ হয়ে যাবে, আমরা একটা আইডিয়াল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পেতে যাচ্ছি। এবং ব্লাস্ট কেসের পরেও আসলে আমরা অনেকগুলো ভালো ভালো জাজমেন্ট পেয়েছি। প্রশ্ন হলো টর্চার কি বন্ধ হয়েছে? উত্তর হলো না। আমরা 2013 সালে অ্যান্টি টর্চার ল করেছি, কিছু দুর্বলতা থাকলেও খুব ভালো একটা ল। প্রশ্ন হলো টর্চার কি বন্ধ হয়েছে? উত্তর হলো না। আমাদের আজকের এই সেমিনারের কনসেপ্ট পেপারে একটা খুব ভালো প্রপোজাল এসেছে যে পুলিশ কাস্টাডি পরে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবার ক্ষেত্রে একটা কুলিং পিরিয়ড থাকতে হবে, 2 দিন 3 দিন। একটা কুলিং পিরিয়ডের পার না হওয়া পর্যন্ত কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা যাবে না। ভালো প্রপোজাল, কিন্তু এরকম একটা আইন করে দিলেই কি আমার টর্চার বন্ধ হয়ে যাবে? উত্তর হলো না। তাহলে এই যে টর্চারটা বন্ধ হবে না, কেন হবে না সেটা বুঝবার জন্য আপনাকে আগে আসতে হবে আপনার সিস্টেমে কি টর্চারের চাহিদা আছে, টর্চারের অ্যাকসেপ্টেবিলিটি আছে? দুটো প্রশ্নের উত্তরই হলো ইয়েস। আমাদেরকে পুরো সমস্যাটাকে ডিল করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা কমপ্লিট রিফর্ম দরকার। বিকজ আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সমস্যাটা কি আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রধান সমস্যা হলো এটা একটা ডিসফাংশনাল সিস্টেম। কেন ডিসফাংশনাল সিস্টেম? আমাদের ক্রিমিনাল কেসের অ্যাকচুয়াল কনভিকশন রেট আসলে অ্যারাউন্ড 10%। পুলিশের হিসাবে সামান্য একটু বেশি হলেও আসলে অ্যাকচুয়াল কনভিকশন রেট অ্যারাউন্ড 10%। অ্যারাউন্ড 10% একটা দেশে যদি কনভিকশন রেট হয়, সেই দেশে যে আমরা এখনও রাস্তাঘাটে চলাচল করতে পারি, সাহস করি, এটাই আসলে বিস্ময়কর ঘটনা। পৃথিবীর অনেক দেশে আছে যাদের কনভিকশন রেট কনসিস্টেন্টলি মোর দ্যান 90%, মোর দ্যান 95%, সেখানে আমাদের কনভিকশন রেট হলো 10%। এখন এই যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমার যদি 10% কনভিকশন রেট হয়, তার মানে হলো এখানে ওয়াইড স্প্রেড ইম্পিউনিটি আছে। তার মানে অপরাধ করেও কি হয় না? শাস্তি হয় না। এখন অপরাধ করেও যখন শাস্তি হয় না, আবার এটা থেকেও এক ধরনের পাবলিক প্রেশার ডেভেলপ করে, তখন প্রশ্ন হলো পলিসি মেকারকে কী করতে হয়? তখন আমাদের পলিসি মেকাররা আসলে এটা অ্যাড্রেস করবার দুটো রাস্তা আছে। একটা হলো খুব অনেস্ট ওয়েতে এটা অ্যাড্রেস করতে হলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে রিফর্ম করতে হবে। বাট ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে রিফর্ম দরকার, সেটা করতে গেলে আমার পুলিশকে যথেষ্ট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, আমার প্রসিকিউশনের এক ধরনের
মেরিট এনশিওর করতে হবে, ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, জুডিশিয়ারির এক ধরনের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, রাইট? বাট এগুলো করতে গেলে আবার আমাদের পলিসি মেকাররা দেখে যে এগুলো করতে গেলে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপরে আমার কন্ট্রোলটা থাকবে না। সো তারা এটা রিফর্ম করবার পরিবর্তে তারা যেটা চায় যে সিস্টেমটাকে কন্ট্রোল করতে চায়। আবার একই সাথে ওই যে সিস্টেমটা ডিসফাংশনাল, তাহলে আমার কি করতে হবে? তখন তাদের হাতে দুটো মেকানিজম কাজ করে। তার প্রথম মেকানিজমটা হলো, যেটাকে আমি বলি হলো যে পানিশমেন্ট থ্রু প্রসেস, যে আমি এভিডেন্স দিয়ে, শাস্তি দিয়ে, বিচার করে শাস্তি দিব না, আমি বরং মামলা করে ওর যে ভোগান্তি, এটাই একটা শাস্তি, রাইট? এবং এই ঘটনাটা আমি যদি উদাহরণ দিতে, স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে যাই, তাহলে দেখবেন যে এইটাই হলো আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রধান কাজ আসলে, জাস্ট হয়রানি করা লোকদেরকে, রাইট? তার মানে যারা মামলা করে তারা অধিকাংশ ক্ষেত্রে মামলা করে শাস্তির উদ্দেশ্যে না, কিসের উদ্দেশ্যে? হয়রানি করবার উদ্দেশ্যে। সো এটাকে আমরা বলি হলো যে পানিশমেন্ট থ্রু প্রসেস। সো এটা হলো একটা মেকানিজম তারা অ্যাপ্লাই করে আমাদের পলিসি মেকাররা। আরেকটা মেকানিজম হলো যে ম্যানুফ্যাকচারিং কনভিকশন। তার মানে আমার সিস্টেমেটিক ওয়েতে আমি কনভিকশন দিতে পারছি না, আমি এভিডেন্স দিয়ে মামলা প্রমাণ করতে পারছি না, রাইট? কি করা যায়? কাস্টডিতে ওকে পিটিয়ে ওর কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে যদি কিছুটা কনভিকশন বাড়ানো যায়। সো আমাদের পলিসি মেকাররা এই কাজটা করছেন। এগুলো হলো এক ধরনের কুইক ফিক্স ইউটিলিটারিয়ান সলিউশন, রাইট? এখন এটাকে আমরা ব্লেম করতে পারি যে এটা 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 এই কারণে, নৈতিক কারণে ঠিক না, এটা এই আইনগত কারণে ঠিক না, এগুলো আমরা সব করতে পারবো। কিন্তু মুশকিল হলো যারা গভর্ন করছেন, রাইট, তাদেরকে তো সলিউশনে আসতে হবে। তাদেরকে তো এই জাস্টিস সিস্টেমের একটা বাইট আছে, এটা 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 এটার যে একটা লোকজন কিছুটা হলেও ভয় পাবে, সেটা তো দেখাতে হবে। সো এই টেন্ডেন্সির কারণে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এই বিভিন্ন এজেন্সি তাদের ডিসক্রিশনগুলোকে কী করছে, অ্যাবিউজ করছে। এবং সেই অ্যাবিউজের একটা বড় উদাহরণ হলো টর্চার। প্লাস আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমরা একটা কথা বলে থাকি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এবং গভর্নেন্স সিস্টেমে আইনে এবং বাস্তবে বিভিন্ন এজেন্সির কতটুকু ডিসক্রিশন আছে, আইনে কতটুকু স্বেচ্ছাধীন ক্ষমতা আছে অথবা বাস্তবে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে, এইগুলো পুরোটা একসাথে যদি কখনো ডিল করা না যায়, আমরা যদি একটা দিকে যদি সলিউশন করতে যাই, অন্য আরেকটা দিকে সমস্যা বাড়ে। এটাকে আমরা একাডেমিক্যালি অনেক সময় বলি হলো, যেটা হলো যে হাইড্রোলিক ডিসপ্লেসমেন্ট অফ ডিসক্রিশন। একটা পাত্রের বিভিন্ন দিকে যদি পানি থাকে, আপনি একদিক থেকে পানি সরিয়ে দিলে আসলে আরেক দিকে চলে যায়। সো যে কোনো ধরনের পিচমিল সলিউশন যদি আমরা করতে চাই, আসলে দ্যাট উইল নট ওয়ার্ক, রাইট? এবং এই যে আমি বলছি দ্যাট উইল নট ওয়ার্ক, এটা বুঝবার জন্যে আপনারা যারা এখানে গবেষকরা আছেন, আপনারা হয়তো একটু গবেষণা করে দেখতে পারেন যে 2013 সালে আমরা যখন এন্টি টর্চার ল করলাম, এই লটা কি আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে বাড়িয়েছে কিনা? এটা একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে পারে গবেষণার। আমার প্রাইমারি হাইপোথিসিস হলো ইয়েস, বাড়িয়েছে। তার মানে আমরা অনেক ক্ষেত্রে আসলে খুব পিচমিল আকারে ল করি, আমাদের পুরো কোন ইকোসিস্টেমে এই লটা কাজ করবে এটা না বুঝে, রাইট? সো যে কথাটা বলছিলাম যে আমাদের আসলে যেটা দরকার সেটা হলো একটা কমপ্লিট রিফর্ম অফ আওয়ার এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। কিন্তু এখানে আবার একটু খেয়াল রাখতে হবে, এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের রিফর্ম মানে কি আমি শুধু কিছু ল করে দিলাম, কিছু ল সংশোধন করে দিলাম, কিছু ইনস্টিটিউশন বা নতুন কিছু এজেন্সি করে দিলাম, ইজ ইট গুড এনাফ? উত্তর হলো না। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এই কমপ্লিট রিফর্মের জন্য সাথে আবার দুটো জিনিস খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার একটা হলো গুড গভর্নেন্স। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাই কিন্তু এক ধরনের গভর্নেন্স ইস্যু। আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যে জায়গাটাতে বোধহয় আমাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। তার মানে আমাদের পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে রিফর্ম করতে হবে, গুড গভর্নেন্সটা এনশিওর করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিটা এস্টাবলিশ করতে হবে। এটা করলেই আসলে
আমরা নতুন কোনো লিগাল রিফর্ম না করেও টর্চার সংক্রান্ত যেসব আইন আছে এটা দিয়েও কিন্তু সমস্যা মোকাবেলা করা সম্ভব। না, এবার আমি আসলে আরেকটা দিকে একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে পুরো বিষয়টাকে আমরা শুধু যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখি, প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আসলে কিন্তু এই টপিকটার উপরে অবিচার করা হবে। এই যে আমরা যখন বলছি প্রসিডিউরাল ভায়োলেন্স, তার মানে এই ভায়োলেন্সটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। তো আমাদের এখানে আসলে ভায়োলেন্সের এক ধরনের লিগ্যাসি আছে, ভায়োলেন্সের ব্যাপারে এক ধরনের ন্যারেটিভ আছে বিভিন্ন স্তরে। এই ভায়োলেন্সের লিগ্যাসিটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ভায়োলেন্সের ন্যারেটিভগুলো আমাদেরকে বুঝতে হবে, রাইট? আমি যদি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করি যে আমাদের এখানে যখন কলোনিয়াল গভর্নেন্স আসলো, ব্রিটিশরা কলোনিয়াল গভর্নেন্সের তাদের গভর্নেন্সের সবচেয়ে ফান্ডামেন্টাল টুলগুলোর একটা ছিল হলো ভায়োলেন্স। সো ভায়োলেন্স ছাড়া আসলে কলোনিয়াল ডমিনেন্স এস্টাবলিশ করা খুবই কঠিন। এখন এই যে ব্রিটিশদের থেকে যে স্টেট পর্যায়ে যে ভায়োলেন্সের সূচনা হয় আমাদের এখানে, আমি এটাকে সূচনাই বলতে চাই, যে ওই সময় থেকে আসলে খুব সিস্টেমেটিক ওয়েতে রাষ্ট্রীয়ভাবে ভায়োলেন্সের সূচনা হয়। কিন্তু মুশকিল হলো যে আমাদের কলোনিয়াল গভর্নেন্সের শেষ হলেও আসলে কলোনিয়াল স্টাইল অফ গভর্নেন্স শেষ হয়নি। অর্থাৎ আমাদের পোস্ট কলোনিয়াল পিরিয়ডেও আমাদের শাসকরা আসলে কলোনিয়াল স্টাইলে শাসন করেছে, এবং কেন করছে সেগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয়, আমরা সেদিকে যাচ্ছি না। সো ওইটার কারণে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ভায়োলেন্সের এক ধরনের লিগ্যাসি আছে। বাট এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আমরা যদি এই ভায়োলেন্সগুলো যদি দেখি যে ইভেন কলোনিয়াল গভর্নেন্সের ভায়োলেন্সের চেয়েও কিন্তু বর্তমান সময়ের গভর্নেন্সের ভায়োলেন্স বেশি, রাইট? বিকজ নিজের লোকরা যখন শাসন করে তখন তার লেজিটিমেসি কিছুটা বেশি থাকে, তার পক্ষে আসলে ভায়োলেন্স করার স্কোপ আর একটু উইন্ডোটা একটু বড় হয়। এবং সেটা স্ট্যাটিস্টিক দেখলেও আপনি পাবেন যে পুলিশ রিমান্ডে টর্চার স্বাধীন বাংলাদেশে কতটুকু হয়েছে আর ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে কতটুকু হয়েছে, এটা দেখলে বুঝবেন যে বাংলাদেশ আমলে আসলে আমরা অনেক দূর উন্নতি করেছি, মানে শাসকদের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, রাইট? সো এটা হলো একটা দিক। আবার উল্টো দিকে আবার যদি আমরা একটু দেখে থাকি যে কলোনিয়াল গভর্নেন্সের এগেনস্টে আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, রাইট, দীর্ঘ সময় আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আমাদের একটা খুব নেসেসারি একটা টুল ছিল কি? ভায়োলেন্স। এখন এটা কি শুধু কলোনিয়াল আমলে? উত্তর হলো না। এরপরে পাকিস্তান পিরিয়ডে বা স্বাধীন বাংলাদেশে আমরা যখন দেখেছি যে আমাদের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, আমাদের এখানে যখন বিভিন্ন রকম অথরিটেরিয়ান রেজিমরা আসলো, প্রত্যেকটা জিনিস ডিল করবার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়েছে? ভায়োলেন্সকে ইউজ করতে হয়েছে, রাইট? এখন এই যে সরকারের দিক থেকে ভায়োলেন্স আছে, আবার নন স্টেট অ্যাক্টরের দিক থেকে সেটা মোকাবেলার জন্য আবার আরেক ধরনের ভায়োলেন্স আছে। এবং এর পাশাপাশি আবার একটা ন্যারেটিভ আমাদের এখানে ডেভেলপ করেছে, সেটা হলো যে গ্লোরিফিকেশন অফ ভায়োলেন্স, যে আমরা ভায়োলেন্সটাকে খুব বেশি গ্লোরিফাই করি। আমাদের পলিটিক্যাল ন্যারেটিভে, আমাদের ইন্টেলেকচুয়াল ডিসকোর্সেও দেখবেন আমরা ভায়োলেন্সটাকে গ্লোরিফাই করি, এবং গ্লোরিফাই করবার জন্যে আমার মতের সাথে যে ভায়োলেন্সটা যাবে সেটারই আমরা তখন ব্র্যান্ডিং করার চেষ্টা করি, এটা হলো এমানসিপেটরি ভায়োলেন্স, রাইট? এখন এমানসিপেটরি ভায়োলেন্সের কখনো কখনো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে দরকার হলেও হতে পারে, কিন্তু আপনি যখন এই এমানসিপেটরি ভায়োলেন্সের জাস্টিফিকেশন দিতে যাবেন তখন কিন্তু ইউ উইল বেসিক্যালি ক্রিয়েট এ সাইকেল অফ ভায়োলেন্স। এবং এই সাইকেল অফ ভায়োলেন্স যখন চলতে থাকে তখন আসলে এক ধরনের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অফ ভায়োলেন্স তৈরি হয়। আমরা পুলিশকে দোষ দিতে পারি, জুডিশিয়ারিকে দোষ দিতে পারি, কিন্তু মুশকিলটা হলো পুলিশ রিমান্ডের আসামি যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে, সাংবাদিকরা ছবি তুলছে, ওই ছবি দেখে বাংলাদেশের একটা ব্যাপক সংখ্যক লোক দেখবেন অনেক ক্ষেত্রেই খুব তাদের অভিযোগ করে যে রিমান্ডের আসামি তার চেহারা এত সুন্দর কেন, রাইট? তার মানে তাকে রিমান্ডের আসামি তারা জামাই আদরে রাখা হয়েছে। তার মানে আমাদের পপুলার সাইকিটা কি? যে তাকে টর্চার করতে হবে। তার মানে আমরা সবসময় মনে করছি যে আমাদের সকল সমস্যার সমাধানের একটা বড় মিনস হলো কি? ভায়োলেন্স, রাইট? এবং এই জন্য আমরা ভায়োলেন্সকে দেখবেন সবসময় প্রচণ্ড পরিমাণে গ্লোরিফাই করবার চেষ্টা করি। আবার এখানে
সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে ভায়োলেন্সের গ্লোরিফিকেশনের বাইরেও অনেক ক্ষেত্রে ইনএভিটেবল কিছু ভায়োলেন্স হয় আমাদের এখানে। সেটার একটা বড় কারণ হলো আমাদের যে সকল পাবলিক লাইফে বা সিটিজেন লাইফে আমাদের যে সকল গ্রিভান্সগুলো আছে, এটা ভেন্টিলেট করবার জন্য যে ডেমোক্রেটিক বা লিগাল প্রসেস থাকা উচিত আমাদের, সেই প্রসেসগুলো অনেক ক্ষেত্রেই ব্লকড। সেগুলো যখন ব্লকড হয় তখন ভায়োলেন্সই অনেক সময় একমাত্র ব্যবস্থা হয়ে যায়। সো আমরা এই যে বিভিন্ন ফর্মে আমাদের সোসাইটিতে যে ভায়োলেন্স আছে, রাষ্ট্রের ভায়োলেন্স আছে, এগুলোকে আমাদের ডিল করতে হবে। আমি যদি আশা করি আমার সোসাইটির ভিতরে খুব ওয়াইড স্প্রেডলি ভায়োলেন্স থাকবে আর আমার স্টেট অ্যাক্টররা ভায়োলেন্সকে আশ্রয় নেবে না, এটা আসলে আকাশ কুসুম কল্পনা, রাইট? তো আমাদেরকে এক ধরনের ভায়োলেন্স ফ্রি জুরিসপ্রুডেন্সের দিকে যেতে হবে, ভায়োলেন্স ফ্রি পলিটিক্যাল ডিসকোর্স আমাদের তৈরি করতে হবে। এখন মুশকিলটা হলো আমাদের জুলাইয়ের এই মহান গণ অভ্যুত্থানের মাত্র কয়েক মাস পরে দাঁড়িয়ে যখন আমি এই কথা বলছি, কিছুটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে। তো আমি একটু পরিষ্কার করে বলি, violence is not justified, but under certain circumstances for a limited period civil disobedience এর ফর্ম হিসেবে violence can be justified। ওইটুকুর বাইরে যারাই যে যুক্তিতে যখনই ভায়োলেন্সকে জাস্টিফাই করতে চাইবে, আমাদেরকে আগে বুঝতে হবে যেগুলো ধান্দাবাজ লোক। আমাদেরকে এই ধান্দাবাজি ন্যারেটিভ থেকে বের হতে হবে। তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে সব ক্ষেত্রে যদি আমরা ভায়োলেন্সকে আসলে ইন জেনারেল নো বলতে পারি, রাইট, তাহলে একদিন আমরা আশা করতে পারি যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমও আসলে সিস্টেমেটিক ওয়েতে ভায়োলেন্সকে ব্যবহার করবে না। তো ধন্যবাদ সবাইকে।